আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে অনেকদিন পর কর্মমুখী রসায়নের হালকা বেসিক আলোচনা করে এমসিকিউ সলভ অর্থাৎ অন কাইন্ড অফ ওয়ান শট ক্লাস বলা যায়। শুধু এমসিকিউ সলভ করব। তাহলে ক্লাসটা আজকে শুরু করি। একেবারে প্রথমে আমরা ভিনেগারের প্রস্তুতি নিয়ে আলোচনা করব। ভিনেগারের প্রস্তুতি থেকে সিকিউ আসে, আবার এমসিকিউ আসে। এমসিকিউ এর ক্ষেত্রে এরকম এমসিকিউ আসে যে চিনি থেকে অথবা সুক্রোজ থেকে গ্লুকোজ ও ফ্রুক্টোজ তৈরির সময় কোন এনজাইম ব্যবহার করা হয়, সেই ক্ষেত্রে আমরা দেব ইনভার্টেজ অথবা কত তাপমাত্রা, 37°C তাপমাত্রা। অথবা এমনও হইতে পারে যে এই সম্পূর্ণ বিক্রিয়াটা দিয়ে আমাদের এই এই জায়গাটা ব্ল্যাঙ্ক করে দিল যে এইখানে কি হবে। সেই ক্ষেত্রে আমরা এটা পূরণ করতে হবে যে এখানে কার্বন ডাইঅক্সাইড হবে। অর্থাৎ এই ভিনেগারের প্রস্তুতি অনেক বেশি ইম্পর্ট্যান্ট, আমাদের এটা খুব ভালো করে মুখস্থ রাখতে হবে। ভালোভাবে মুখস্থ রাখতে পারলে আশা করা যায়, যদি কারোর ইচ্ছা থাকে যে এখান থেকে সিকিউ সলভ করবে, তাহলে সিকিউ সলভও করতে পারে। সেই ক্ষেত্রে এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, আবার এমসিকিউ এর ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। এবার পরের ক্ষেত্রেও ঠিক তেমন। প্রথম ক্ষেত্রে 37°C তাপমাত্রা এবং পরবর্তী দ্বিতীয় এবং তৃতীয় ধাপের ক্ষেত্রে তাপমাত্রা 20 থেকে 24°C থাকে এবং এনজাইম হিসেবে ইনভার্টেজ, যে প্রথম ধাপে ইনভার্টেজ, পরবর্তী ধাপে জাইমেজ এবং একেবারে লাস্টের ধাপে অ্যাসিটোব্যাক্টর। প্রথম ধাপে সুক্রোজ থেকে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি হয়, মানে একটি গ্লুকোজ এবং একটি ফ্রুক্টোজ তৈরি হয়। পরবর্তীতে সেই গ্লুকোজ এবং ফ্রুক্টোজ মিলে ইথানল তৈরি হয়। সেই ইথানল অ্যাসিটোব্যাক্টেরিয়ার উপস্থিতিতে অক্সিজেনের সাথে জারিত হয়ে ভিনেগার প্রস্তুত করে, এবং এই ভিনেগারের আলোচনা অর্থাৎ আরেকটু ডিটেলস আলোচনা আমরা লাস্টের দিকে গিয়ে দেখতেই পারবো। এবার আমাদের এই অধ্যায়ে প্রচুর, প্রায় 60 থেকে 70 পেজ সম্পূর্ণ রিডিং। তো এই রিডিংয়ের থেকে আমি বেছে বেছে যেইগুলো ইম্পর্টেন্ট সেইগুলোই স্লাইডে কেটে রাখছি এবং এইগুলোই মুখস্থ করতে হবে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি খাদ্যবস্তুতে পানির উপস্থিতিতে 30 থেকে 35°C তাপমাত্রায় ব্যাকটেরিয়ার বৃদ্ধি ও এদের উৎসেচক ক্রিয়া ত্বরান্বিত করার জন্য খুবই উপযোগী অবস্থা। এই মানটা আমাদের মনে রাখতে হবে, 30 থেকে 35°C তাপমাত্রা। এই 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 মানগুলো থেকে এমসিকিউ আসে এবং এটা একটা ভার্সিটি কোশ্চেন। আচ্ছা, আমরা এমসিকিউ তো লাস্টে দেখবোই, তাছাড়া বইয়ের সাথে সাথে মানে বইয়ের ভিতরে যে এমসিকিউ আছে সেইগুলো আমরা দেখব। তাহলে প্রথম এমসিকিউ, খাদ্যের পচন ঘটার ক্ষেত্রে উপযোগী অবস্থা কি? খাদ্যে পানি থাকলে, অবশ্যই খাদ্যে পানি থাকলে খাদ্য পচে যাবে। ছত্রাক জন্মালে তো এমনিতেই পচবে। আর তাপমাত্রা 45°C বেশি থাকা, না, মিস্টেক, না, তাপমাত্রা 45°C বেশি থাকলে খাদ্যে পচন ঘটবে না, কারণ খাদ্যবস্তুতে পানির উপস্থিতি আর 30 থেকে 45°C তাপমাত্রায় ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি করতে পারে। কিন্তু 45°C তাপমাত্রার বেশি যখন বেশি যখন খাদ্যের তাপমাত্রা থাকবে, সেই ক্ষেত্রে ব্যাকটেরিয়া আক্রান্ত হবে না, অর্থাৎ খাদ্য ব্যাকটেরিয়াকে আক্রমণ করতে পারবে না, অথবা খাদ্য ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হবে না এবং খাদ্য ভালো থাকবে। তাহলে উত্তর হবে 1 ও 2। এটা আমি যে পিডিএফ থেকে নিয়েছি সেখানে দেখানো ছিল, এখন এভাবে দেখানো আছে। আচ্ছা, খাদ্য নষ্ট হওয়ার প্রধান 3টা কারণ রয়েছে। প্রথমে জীবাণু, ব্যাকটেরিয়া অথবা ইস্ট, মোল্ড, এগুলো দ্বারা যদি খাদ্যের পচন হয়, সেই ক্ষেত্রে খাদ্য পচে যায় এনজাইম বা উৎসেচকের প্রভাবে আর অক্সিজেনের উপস্থিতিতে। এই এমসিকিউটা প্রায়ই আছে যে অক্সিজেনের উপস্থিতিতে, এই যে অক্সিজেনের উপস্থিতিতে খাদ্যবস্তুকে রাসায়নিক জারণ ও বিয়োজন, এই কারণেও খাদ্য পচে। আবার ধাতব আয়নের প্রভাবে তেল চর্বিযুক্ত খাদ্যের ধাতব আয়ন, এই ধাতব আয়ন এটা আমাদের মনে রাখতে হবে যে ধাতব আয়নের প্রভাবেও তেল ও চর্বিযুক্ত খাবার খাদ্যবস্তুতে পচন ঘটতে পারে। আচ্ছা, খাদ্য সংরক্ষক বা ফুড প্রিজারভেটিভসকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, প্রাকৃতিক আর কৃত্রিম।
এছাড়া খাদ্যবস্তু শুষ্ককরণ, নিম্ন তাপমাত্রায় রেখে এই জাতীয় প্রক্রিয়া অবলম্বন করে আমরা খাদ্যকে দীর্ঘদিন ধরে সংরক্ষণ করতে পারি। যেমন শুটকি মাছ হলো শুষ্ককরণ এভাবে সংরক্ষণ করা হয়। আচ্ছা, পানি সক্রিয়তা, এই মানে আমার স্লাইডের প্রথম প্রায় 10-15টা পেজ, এ মানে হয়তো পেজের সংখ্যা বেশি মনে হচ্ছে, বাট ইনফরমেশন তেমন একটা বেশি নেই। এটুকু মুখস্থ করে যেতে পারলেই কমপক্ষে এইখান থেকে যা এমসিকিউ আসে এইখান থেকে আসে, আর একটা দুটো বাইরের থেকে আসলে তো আর কিছু করার থাকে না। তাও এই মানগুলো আগে মনে রাখি। পানি সক্রিয়তা, পানি সক্রিয়তা এর মান 0 থেকে 1.0 এর মধ্যে, মানে 0 থেকে 1 এর মধ্যে ধরা হয়। পানি বাষ্পহীন সম্পূর্ণ শুষ্ক খাদ্যবস্তুতে যখন থাকে তখন AW0 ধরা হয়। এক্ষেত্রে কোনো ব্যাকটেরিয়া ইস্ট জন্মাতে পারে না। খাদ্যবস্তুতে ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য এই যে এই তিনটা মান খুবই গুরুত্বপূর্ণ, এবং প্রায় এমসিকিউ এইখান থেকেও আসে। আর এইখান থেকে শুধু যে একাডেমিক এমসিকিউ আসে এরকমও না, অ্যাডমিশনের এমসিকিউ আসে। আমি পরবর্তীতে আস্তে আস্তে সামনে গেলে আমি দেখাই দেবো যে এইখান থেকে মেডিকেলের প্রশ্ন আসছে। আচ্ছা, খাদ্যবস্তুতে ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য AW এর মান 0.90 এর বেশি থাকা লাগে। আচ্ছা, ইস্ট জন্মানোর জন্য 0.88 এর বেশি থাকা লাগে, এবং ছত্রাক জন্মানোর জন্য 0.80 এর বেশি হওয়া লাগে। খাদ্যবস্তুর কোটজাতকরণের ক্ষেত্রে পানির সক্রিয়তার মান 0.6 এর কম রাখা হয়, যাতে আর এর কারণে সহজে এই জাতীয় খাদ্যে ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক আক্রমণ করতে পারে না। আচ্ছা, খাদ্য নিরাপত্তা নিম্নোক্ত 3টি ভিত্তির উপর প্রয়োজন, মানে 3টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। প্রথমটা হলো পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি। এটি হলো মানে ক্রেতারা যখন খাদ্য কিনবে সেই খাদ্যের পর্যাপ্ত সেই খাদ্যগুলো অথবা পর্যাপ্ত যোগান, অর্থাৎ সংকট যাতে না থাকে এবং পর্যাপ্ত যোগান যাতে থাকে, এটাই হলো পর্যাপ্ত খাদ্য প্রাপ্তি। খাদ্য গ্রহণের সামর্থ্য, অর্থাৎ খাদ্যের যে দাম, এই দামটা নির্দিষ্ট একটা সীমার মধ্যে রাখতে হবে, যাতে প্রায় সকল শ্রেণীর নিম্নবিত্ত মানুষ অল্প হইলেও যাতে সেই জিনিসটা কিনতে পারে। আচ্ছা, আর খাদ্যের সঠিক ব্যবহার, আমরা যে খাদ্যগুলো খাবো সেইগুলোর জন্য পুষ্টিমান ঠিকঠাক থাকে। পুষ্টিমান যদি ধরেন একটা আমরা খাবার অনেক বেশি পরিমাণে খেলাম বাট সেইটায় পুষ্টি নেই, তাহলে তো আমাদের কোনো লাভ হইল না। এই জন্যই খাদ্যের পুষ্টিমান অথবা খাদ্যের সঠিক ব্যবহার এটা থাকতে হবে। যে ফ্রিজিং বা শীতলীকরণ, খাদ্যের ফ্রিজিংয়ের ক্ষেত্রে তাপমাত্রা জাস্ট তাপমাত্রার মানটুকু মনে রাখলেই হচ্ছে যে সাধারণ ফ্রিজিং বা শীতলীকরণে তাপমাত্রা 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস। আর যখন আমরা ডিপ ফ্রিজিং করব তখন তাপমাত্রা থাকবে -5 থেকে -18 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, ডিপ ফ্রিজিং অবস্থায় ব্যাকটেরিয়া -5 থেকে -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হতে পারে। এই জন্য আমরা বিভিন্ন মাংস অথবা এই টাইপের খাদ্যবস্তু ফ্রিজে রেখে সংরক্ষণ করা যায়, তবে অনেক দিন না, অনেক দিন সংরক্ষণ করলে এটাও মানে ক্ষতিকর, শরীরের জন্য ক্ষতিকর হয়ে যায়। আমি বলছিলাম যে মেডিকেলের প্রশ্ন দেখাবো, তো এই যে এই একটা হলো মেডিকেলের প্রশ্ন যে খাদ্য লবণ, NaCl, চিনি, মানে প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভসগুলো কী কী, এটা থেকে প্রশ্ন আসছিল। এই যে এইগুলো সব কিছুই হলো প্রাকৃতিক ফুড প্রিজারভেটিভস বা প্রাকৃতিক খাদ্য সংরক্ষক, যেমন লবণ, চিনি, বিভিন্ন মশলা জাতীয় বস্তু, হলুদ, রসুন, লবণ, সরিষার তেল, এইগুলো। হলুদ হলো অ্যান্টিঅক্সিডেন্ট, এটাও আমাদের একাডেমিকের জন্য ইম্পর্টেন্ট যে হলুদ হলো অ্যান্টিঅক্সিডেন্ট। আচ্ছা, খাদ্যবস্তুর পানি শোষণ করে, খাদ্যবস্তুর পানি শোষণ করে ব্যাকটেরিয়া বৃদ্ধিতে বাধা প্রদান করে। আর রসুনের বাটাও খাদ্য সংরক্ষক রূপে ব্যবহার করা হয়। এইগুলো মূলত গ্রামে-গঞ্জে বেশি ব্যবহার করা হয়। আপনারা যারা আপনাদের গ্রামে যাতায়াত ভালো অথবা নানা-নানিদের সাথে সম্পর্ক ভালো, সেখানে গিয়ে তাদের কাজে হেল্প করেন, তখন আপনারা এইগুলো দেখতে পারবেন। আচ্ছা, অনুমোদিত ফুড প্রিজারভেটিভস। আচ্ছা, ফুড প্রিজারভেটিভস যদিও আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না, তবুও খারাপের মধ্যে ভালো যেগুলো, এমনিতেই তো খারাপ, যেমন ফরমালিন, এগুলো তো আমাদের শরীরের জন্য খারাপ, তাও খারাপের মধ্যে ভালো যেগুলো। ফরমালিন কিন্তু আসলে খাদ্য সংরক্ষক রূপে ব্যবহার হয় না, ফরমালিন আসলে লাশ সংরক্ষণের কাজে ব্যবহার করা হয়, তবে অসাধু ব্যবসায়ীরা এটাও ইউজ করে।
আচ্ছা, তাহলে তা যেখানে ছিলাম, আন্তর্জাতিকভাবে অনুমোদিত রাসায়নিক ফুড প্রিজারভেটিভস ৩ শ্রেণীভুক্ত, যেমন অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্ট আর কিলিং এজেন্ট। আচ্ছা, উম, এই তিনটা আমরা মনে রাখবো। অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্টের পিএইচ এর মান 4.74, আর 4.74 থেকে 3.14 এর মধ্যে থাকে। এর সীমা 4.74 থেকে 3.14 এর মধ্যে। লেখে একটু ফেটে যেতে পারে, কারণ আমি যে পিডিএফ থেকে নিয়েছি, মূলত বায়োলজি হিটার্সের থেকে, তো ফোনের জন্য এটা ঠিক আছে, আর পিসিতে কাট করে নিয়ে আসার ক্ষেত্রে হালকা ফেটে গেছে। এই ক্ষেত্রে আমি আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা, সোডিয়াম বেনজয়েট অ্যান্টি মাইক্রোবিয়াল এজেন্ট, এই নামগুলো আমাদের মনে রাখতে হবে। এইখান থেকে এমসিকিউ আসে, যে এটা থেকে মেডিকেলের এমসিকিউ আসছে। অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট সোডিয়াম বেনজয়েট ও বেনজয়িক অ্যাসিড, এর অনুমোদিত ব্যবহারযোগ্য সর্বাধিক মাত্রা হলো 0.1%। পটাশিয়াম সরবেট, সোডিয়াম সরবেট, ক্যালসিয়াম সরবেট, এইগুলো। সাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ক্যালসিয়াম প্রোপানয়েড, নাইট্রেট ও নাইট্রাইট লবণ, সালফাইড। আমি হালকা এক্সপ্লেন করার চেষ্টা করছি, আর এইগুলো মুখস্থ ছাড়া আর কিছুই না। জাস্ট এইটুকু যদি আপনারা এই কয়টা পেজ যদি মুখস্থ করতে পারেন, আমি কেবল পড়ানো শুরু করছি, জাস্ট 7টা পেজ হয়ে গেছে, আর হয়তো 10টা পেজ অথবা সামথিং আছে। তো আপনারা বাসায় বসে হালকা একবার স্লাইড, একবার রিডিং পড়লেই প্রায় মুখস্থ হয়ে যায়। আচ্ছা, ব্যাকটেরিয়া জন্মানোর পরিবেশ। হ্যাঁ, খাদ্য উপাদান যদি থাকে তখন তো ব্যাকটেরিয়া জন্মাতে পারবে। আচ্ছা, পানি থাকলে, হ্যাঁ আমরা তো দেখছি যে পানি আর অক্সিজেনের উপস্থিতিতে খাদ্যবস্তু জারিত হয়। আর খাদ্যের পিএইচ 4.5 থেকে 6.5 থাকলেও ব্যাকটেরিয়া জন্মাতে পারে। আচ্ছা, পটাশিয়াম সরবেট, আদ্র বিশ্লেষিত পটাশিয়াম সরবেট অ্যাসিডের, এসব লবণ পানিতে দ্রবীভূত অবস্থায় আদ্র বিশ্লেষিত হয়ে সরবিক অ্যাসিড, এটা মাথায় রাখতে হবে, সরবিক অ্যাসিড উৎপন্ন করে, যা ব্যাকটেরিয়া ও স্পোর নষ্ট করে, ব্যাকটেরিয়া আর স্পোর নষ্ট করতে পারে। আচ্ছা, অ্যান্টিব্যাকটেরিয়াল কার্যকারিতা, কেউ আবার আমার এই সাজেশনটাতেও শর্ট করে পড়েন না, তাইলে সেই ক্ষেত্রে হয়তো এমসিকিউ বাদবে কিনা আমার সন্দেহ। একটু ট্রাই করবেন যা আছে সেইগুলোই পড়ার। আচ্ছা, এসব সরবেট লবণ প্রিজারভেটিভসের ব্যাকটেরিয়া দমন ক্ষমতা পিএইচ এর নিম্নমান 6.5 পর্যন্ত কার্যকর থাকে, কিন্তু পিএইচ 4.5 এর নিচে গেলে সোডিয়াম বেনজয়েটের কার্যকারিতা নষ্ট হয়ে যায়। ভিনেগার বা 6 থেকে 10% অ্যাসিডিক ব্যাকটেরিয়া দমনে এর পিএইচ এর মান 2.26 থেকে 2.73 পর্যন্ত কার্যকর থাকে। পটাশিয়াম সরবেট লবণের অনুমোদিত ব্যবহারযোগ্য মাত্রা হলো 0.1%। আবার বেনজয়েট লবণেরও ব্যবহারযোগ্য সর্বাধিক মাত্রা 0.1%। আচ্ছা, অ্যাসিটিক অ্যাসিড, বেনজয়িক অ্যাসিড ও সাইট্রিক অ্যাসিডের মতো 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিড পিএইচ 2.26 থেকে 2.73, 2.26 থেকে 2.73, এবং এর গড় 2.5 অ্যান্টিমাইক্রোবিয়াল বা জীবাণুনাশক হয়। এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। যা সাইট্রিক অ্যাসিডের পিএইচ মান, এটাও মেডিকেলে আসে। মানে এই অধ্যায়টা ম্যাক্সিমামই ট্রাই করে স্কিপ করার, আর এই অধ্যায় থেকে সাইট্রি মানে বিভিন্ন এমসিকিউ প্রশ্ন আসে। তো যাদের টার্গেট মেডিকেল আছে অথবা একাডেমিকে একটু ভালো করার ইচ্ছা আছে, যে অধ্যায়গুলো পড়ে না সে অধ্যায় থেকে কিছু কিছু কোশ্চেন আসে, এবং এইগুলোই পারে না, তো এইগুলো যদি আপনি পারেন সেই ক্ষেত্রে আপনার কিছু আগায় থাকে। আচ্ছা, অ্যান্টি অক্সিডেন্ট, মুক্তমূলক শোষণকারী অ্যান্টি অক্সিডেন্ট হলো 4টা। বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যাসিনল বা বিএইচএ, আমরা এই শর্টটা মনে রাখি বিএইচটি, আর টিবিএইচকিউ, আর প্রোপাইল গ্যালেট। এই 4টা মনে রাখবো। এইখান থেকেও কম বেশি এমসিকিউ আসে, একাডেমিকে বেশি আসে এইখান থেকে। অক্সিজেন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট হলো ভিটামিন সি, ভিটামিন ই আর সালফাইড লবণ। অ্যান্টিঅক্সিডেন্ট 2 শ্রেণীভুক্ত, প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট আর অনুমোদিত বা কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। আন্তর্জাতিক খাদ্য সংস্থা কর্তৃক অনুমোদিত কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট বিএইচএ, বিএইচটি, টিবিএইচকিউ। আচ্ছা, এই তিনটা একটু ভালোভাবে মনে রাখেন, এইখান থেকে এমসিকিউ আসে সচরাচর। কিলিং এজেন্ট, কিলিং এজেন্টের মধ্যে Fe2+, Fe3+, CO এগুলো হলো কিলিং এজেন্ট। কপার আয়ন দ্বারা অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন ই, থায়ামিন, ফলিক অ্যাসিড বিনষ্ট হয়ে COFE উভয় চর্বিতে দ্রবণীয় ভিটামিন এ বিনষ্ট করে। উভয় চর্বিতে দ্রবণীয় ভিটামিন এ বিনষ্ট করে। খাদ্যবস্তু সংরক্ষণে শিল্পক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত কিলিং এজেন্ট হলো EDTA। এটা হলো ভার্সিটি কোশ্চেন।
কিউ মানে ভার্সিটি কোশ্চেন, আমরা এগুলো মনে রাখবো। আচ্ছা, 6টি কার্যকর নিঃসঙ্গ ইলেকট্রন মিস্টেক ইডিটিএ এর 6টি কার্যকর নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে, তাই ইডিটি এর আয়ন লিগ্যান্ড বা কিলিং এজেন্ট রূপে Fe2+, Fe3+, CO3+ এর সাথে 6টি সন্নিবেশ বন্ধন দ্বারা আবদ্ধ হতে পারে। যে 6টি নিঃসঙ্গ ইলেকট্রন থাকার কারণে 6টি সন্নিবেশ বন্ধন দ্বারা আবদ্ধ হতে পারে। আচ্ছা, টক ফলের পিএইচ এর মান 4.6 এর কম হয়। তারপরে এইসব খাদ্যবস্তু অম্লধর্মী হওয়ায়, যেসব খাদ্যবস্তু অম্লধর্মী যেমন বাঁশ, কোরল, কচি ভুট্টা, সবুজ মটরশুঁটি, এইগুলোর পিএইচ এর মান 4.6 এর বেশি থাকে। আচ্ছা, ক্যানিং তরল রূপে, এটা থেকে এমসিকিউ আসে যে চিনি দ্রবণ 30 থেকে 40% চিনি দ্রবণ, আর এটা মেডিকেলে আসছে। এটা মেডিকেলে আসছে যে 25% সাইট্রিক অ্যাসিড দ্রবণ যোগ করে কৌটার মুখ 1/2 ইঞ্চি জায়গা খালি রেখে কৌটার ঢাকনি হালকাভাবে লাগানো হয়। এক্ষেত্রে চিনির গাঢ় দ্রবণটা এইভাবেই সংরক্ষণ করা হয়। আচ্ছা, ক্যানিং তরল রূপে 30 থেকে 40%। আচ্ছা, ফলের টুকরা, যখন আমরা ফলের টুকরা সংরক্ষণ করতেছি, ফলের টুকরা সংরক্ষণের ক্ষেত্রে ক্যানিং তরল রূপে চিনির দ্রবণে 0.25% সাইট্রিক অ্যাসিড, 30 থেকে 40% চিনির দ্রবণ। এইখানে 30 থেকে 40% চিনির দ্রবণ, আর এইখানেও 30 থেকে 40% চিনির দ্রবণ। আচ্ছা, কৌটায় ফলের টুকরা ও ক্যানিং তরল ভর্তি, এটা ছিল তরল ভর্তি, আর এটা হলো ফলের টুকরা ও ক্যানের তরল ভর্তি। মানে সেম পেজ আমি দুইবার দিয়ে দিছি, হ্যাঁ দুইবার দিয়ে দিছি, কিন্তু এটা একটু শর্টে ছিল, পরে আমি আবার ডিটেলসে দিয়ে দিছি। ক্যানিং তরল রূপে 10% চিনি দ্রবণ আর 0.06% সাইট্রিক অ্যাসিড প্রিজারভেটিভ ও এত পার্সেন্ট অ্যাসকর্বিক অ্যাসিড আর ভিটামিন সি মিশ্রণ যোগ করা হয়। আচ্ছা, আর দেশি ফল আর সবজি কৌটাজাতকরণে পার্থক্যটা হলো ব্লাঞ্চিং। আচ্ছা, আম কৌটাজাতকরণে কোন যৌগ? সাইট্রিক অ্যাসিড। আর এখানে হালকা কথা লেখা আছে, পড়ে নিতে পারেন, পড়ে নিলে ভালো হবে। পশু ও মুরগির মাংসের উপাদান হলো উপাদানে পানি থেকে 75%, প্রোটিন থেকে 19%, চর্বি থেকে 2.5% এবং কার্বোহাইড্রেট থেকে 0.3%, অ্যামাইনো অ্যাসিড থেকে 1.65%। এগুলো মনে রাখবেন। আর স্লাইডটা আমার ডেসক্রিপশন বক্সে, না, আমি কমেন্ট বক্সে স্লাইডটা দিয়ে রাখবো। আর পুষ্টিমানের হিসাবে মাছের খাদ্যের উপাদান হলো মাছের প্রোটিন থেকে 14 থেকে 20%, আর চর্বি থেকে 0.2 থেকে 20%, খনিজ লবণ থেকে 1 থেকে 1.8%, আর ভিটামিন থেকে 2 থেকে 2.1%। আর কঠিন পদার্থ থেকে, মাছের কঠিন পদার্থ থেকে 24 থেকে 35%। এমসিকিউ এমন আসতে পারে যে মাছে কোন উপাদান বেশি থাকে? প্রোটিন, কঠিন পদার্থ, ভিটামিন, খনিজ লবণ। তখন আমাদের উত্তর দিতে হবে কঠিন পদার্থ। আচ্ছা, মাংস কৌটাজাতকরণে কি 2% লবণ, 2% চিনি, আর এই দুইটা ঠিক আছে, আর সাইট্রিক অ্যাসিড তো থাকে না। আচ্ছা, এই একটা মেডিকেলের প্রশ্ন, 2% খাদ্যদ্রব্য ক্যানে ভর্তিকরণ, মানে মাছ মাংসের টুকরা যখন ক্যানে রাখা হয় তখন 2% খাদ্য লবণ, 2% চিনি দ্রবণ ক্যানের মধ্যে রাখা হয়। অর্থাৎ মানে এটা আগে দিয়ে এমসিকিউটা পরে দেওয়া উচিত ছিল, বাট এই এমসিকিউটা আগে দিয়ে ফেলাইছি। সাসপেনশন ও কোয়াগুলেশন, এসব রসায়নের ভাষায় এই সাসপেনশন বা কোয়াগুলেশনকে আমরা দুইটি শ্রেণীতে ভাগ করতে পারি, সমসত্রীয় আর অসমসত্রীয়। সমসত্রীয় আমরা এই উদাহরণগুলো, গুরুত্বপূর্ণ উদাহরণগুলো মনে রাখবো, NaCl, আর এটাই বার্লি ও পানি। আচ্ছা, আর অসমসত্রীয় মিশ্রণ আবার তিনটা: কলয়েড, সাসপেনশন আর অধক্ষেপণ। দ্রাবক বিকর্ষী কলয়েড স্থায়িত্বের কারণ হলো দুটি: কলয়েডের ব্রণীয় গতি আর কলয়েড কণাসমূহের একই চার্জের উপস্থিতি। দ্রাবক আকর্ষী বিক্রিয়া, মানে দ্রাবক আকর্ষী কলয়েডের স্থায়িত্বের কারণ হলো তিনটি: কলয়েডের ব্রণীয় গতি, এই দুটো হলো দুইটাই কমন। কলয়েড কণার একই চার্জের উপস্থিতি, এইটাও কমন, এটাও কমন। আর
কলয়েড কণার দ্রাবকায়ন, এটা এক্সট্রা আছে। পরবর্তীতে কলয়েড ও সাসপেনশনের মূল পার্থক্য। কলয়েড কণার ব্যাস 2 থেকে 500 ন্যানোমিটার আর সাসপেনশন কণার ব্যাস 500 ন্যানোমিটারের বেশি। আচ্ছা, সাসপেনশন কণার ভূমিকা। সাসপেনশন কণার এই আকার নিয়ে আলোচনা করা হয়েছে। সাসপেনশন অবস্থায় ওষুধের কার্যকারিতা বজায় থাকে। তাতে যে আমরা ছোটবেলায় বিভিন্ন কাশির সিরাপ খাইতাম না, ওই আম্মু বাসা থেকে বাইরে ওষুধের দোকান থেকে কিনে নিয়ে আসতে পারে, বাসায় এসে গরম পানি মিশায় অথবা এমনি পানি মিশায় ঝাঁকায় খাওয়া লাগতো। তলায় যে সাদা অংশটুকু থাকতো ওইটা হলো সাসপেনশন। আচ্ছা, কোয়াগুলেশন প্রক্রিয়ায় দুধ ঘুটে দই তৈরি করা হয়। এই বিষয়গুলো বইতে অনেক ডিটেলসে দেওয়া, মানে পড়তে গেলে প্রায় অধৈর্য হয়ে যাওয়া লাগবে, বাট মানে স্লাইডের এই কয়টা পড়লে আপাতত হয়ে যায়। আচ্ছা, এগুলো পড়ে নেবেন। গাভীর দুধের আপেক্ষিক গুরুত্ব 1.029 থেকে 1.039। দুধের পিএইচ এর মান 6.6 থেকে 6.9। এটা হলো ভার্সিটি কোয়েশ্চেন। আচ্ছা, দুধ সংরক্ষণের জন্য 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ব্যাকটেরিয়া মুক্ত পরিবেশ দরকার। মায়ের দুধের ক্ষেত্রে 0.9% এবং পশুর দুধের ক্ষেত্রে 3.2 থেকে 4.6% প্রোটিন থাকে। আচ্ছা, ল্যাক্টোগ্লোবিউলিন, তারপরে প্রোটিনে ল্যাক্টোগ্লোবিউলিন, ক্যাজিন। ক্যাজিন হলো দুধের প্রোটিনের প্রধান উপাদান। এই যে এটা হলো মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন। হেয়ার অয়েল প্রস্তুত, আমি টপিক ওয়াইজ মানে সব কিছুই প্রায় ডিটেলস আছে, জাস্ট টপিক ওয়াইজ পরপর সাজাই দিছি। ডাবুর আমলায় হেয়ার অয়েলের মূল উপাদান হলো নারকেল তেল, আর অপরদিকে হার্বাল অয়েলের 3 প্রকার ভেজিটেবল অয়েল, যেমন সূর্যমুখী তেল, বাদাম তেল ও তিলের তেল থেকে। ইমালশিফায়ার, এরা তেল ও পানির মিশ্রণ দুটিকে বিন্যস্ত করে রাখে, তেলকে ঘন করে, যেমন ওলিক অ্যাসিড। আর এইগুলো নিজেরা একটু পড়ে নেবেন, এমসিকিউ সলভ করাবো তো। আচ্ছা, এটাও বোর্ড পরীক্ষায় আসে। আর প্রিভিয়াস ইয়ারের মেডিকেল কোয়েশ্চেন, সহজ টাইপের মেডিকেল কোয়েশ্চেন অথবা ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেনগুলো রিপিট হয়, তাই আমাদের উচিত এইগুলো বইয়ের মধ্যে যেগুলো আসে মেডিকেল প্রশ্ন, ভার্সিটি প্রশ্ন, এগুলো একটু সলভ করে রাখা। যেমন বেবি পাউডারে অ্যান্টিসেপটিক রূপে বোরিক অ্যাসিড পাউডার ব্যবহার করা হয়, আর এর উপাদান হলো 92 ভাগ। তেলক বা আর্দ্র ম্যাগনেসিয়াম জিঙ্ক ইউজ করা হয় 3 ভাগ। ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম কার্বনেট 4.5 ভাগ, মেথানল 0.5 ভাগ। আচ্ছা, ভ্যানিশিং ক্রিমে এই যে এখান থেকে মেডিকেলের প্রশ্ন আসে, স্টিয়ারিক অ্যাসিড থেকেও ভ্যানিশিং ক্রিম প্রস্তুত করা হয়। মিনারেল অয়েল লুব্রিকেট বা তরল প্যারাফিন থেকেও তৈরি করা হয়। এইখানে লিপস্টিকের প্রধান উপাদানের মধ্যে এই যে অ্যালকোহল অর্থাৎ গ্লিসারল ময়শ্চারাইজার, এটা 20% ইউজ হয়। এই এই বিষয়টাও মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে। আচ্ছা, মেহেদি পাতার নির্যাসের প্রধান উপাদান অম্লধর্মী লাইসন, এটাও আইছে। আচ্ছা, 2 হাইড্রক্সি 1,4 ন্যাপথোকুইনন যৌগ থাকে, এটাও আসছে, এবং গাঢ় বাদামি সুন্দর রং সৃষ্টি করে। পরবর্তী স্লাইডে যায়। টয়লেট ক্লিনারের উপাদানের মধ্যে ফেনল আছে, ফেনলের পরিমাণ আছে 100 গ্রাম, এবং এটি দুর্গন্ধযুক্ত জীবাণুনাশক। সব কিছুই পড়াইতে হবে, পড়তে হবে, আমি জাস্ট ইম্পর্টেন্ট লাইনগুলো বলে যাচ্ছি, না হয় ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, বাট স্লাইডটা সবাই পড়ে নেন। আচ্ছা, টয়লেটের দুর্গন্ধ ও দাগ দূর করতে ব্লিচিং এজেন্ট রূপে ভূমিকা রাখে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। এই বিষয়টা আমরা মাথায় রাখবো যে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। আচ্ছা, আর জীবাণুনাশক রূপে কাজ করে হলো ফেনল কাজ করে জীবাণুনাশক রূপে, এটা মাথায় রাখতে হবে। আর ফেনল দুর্গন্ধ দূর করে, জীবাণুকে মেরে দুর্গন্ধ দূর করে, এটাও আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, পরের স্লাইডে যাই। এই যে আমরা একেবারে প্রথম স্লাইডে যেটা পড়ছিলাম যে আখের অথবা খেজুরের রসে 16 থেকে 20% সুক্রোজ, অর্থাৎ সুক্রোজ চিনি C12H22O11 থাকে।
আখের রসে কত পার্সেন্ট, 16 থেকে 20%, এটা মেডিকেলেও আসে, অ্যাডমিশনেও আসে, এটাও আমাদের মাথায় রাখতে হবে। আর সুক্রোজ, চিনির সংকেতটাও মাথায় রাখতে হবে। আচ্ছা, ভিনেগার কাকে বলে? অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ, এটাও মনে রাখতে হবে। আমার স্লাইডে মোট কথা যেগুলো আছে কম বেশি সব ইম্পর্টেন্ট। আর পিএইচ এর মান 2.2 থেকে 2.3, এটাও আসে, এটা একটা স্টার দিয়ে রাখা যায়। এইটা আর এইটা মানে একাডেমিকে ভালো আকারেই আসে এই দুইটা। আর পিএইচ 2.5 অম্লীয় মাধ্যমে ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। এই জন্যই ভিনেগার দিয়ে আচার সংরক্ষণ করা হয়, যাতে আচার অনেক দিন টিকে থাকে। আর ভিনেগারের গড় পিএইচ এর মান 2.5। আচ্ছা, আমরা তাহলে এবার এমসিকিউ সলভের দিকে যাই। যে খাদ্যদ্রব্য পচনে অন্যতম সহায়ক কোনটি? আমরা একেবারে প্রথম স্লাইডে পড়ে আসছিলাম যে অক্সিজেন। অক্সিজেনের উপস্থিতিতে ব্যাকটেরিয়া বিক্রিয়া ঘটিয়ে খাদ্যদ্রব্য পচন করে। আচ্ছা, কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক? এটা হলো সোডিয়াম ক্লোরাইড। কৃত্রিম খাদ্য সংরক্ষক হিসেবে পরিচিত কোনটি? সোডিয়াম বেনজেনয়েড। এটা আমরা পড়ে আসছি, এই যে এইগুলো সব বোর্ডের কোয়েশ্চেন। আমি আপাতত বোর্ড প্রশ্নগুলো সলভ করাচ্ছি। পরবর্তী প্রশ্ন আছে, কৃত্রিম খাদ্য প্রিজারভেটিভ কোনটি? আমরা যেগুলো পড়ছি সেইখান থেকে প্রশ্ন আসছে। C6H5COOH এটা। আচ্ছা, নিচের কোনটি অ্যান্টি মাইক্রোবিয়াল প্রিজারভেটিভ নয়? সোডিয়াম বাইসালফেট এইটা আছে, সোডিয়াম পটাশিয়াম বাইসালফাইড এইটাও আছে। আচ্ছা, সোডিয়াম নাইট্রাইট এটাও ছিল, তাহলে এই যে ফরমালিন, এই উত্তর হবে ফরমালিন। আচ্ছা, প্রিজারভেটিভ রূপে সাইট্রিক অ্যাসিডের পিএইচ এর মান কত? এটা আমরা স্লাইড থেকে দেখে আসছি 3.14। আচ্ছা, খাদ্য সংরক্ষণে ব্যবহৃত অ্যান্টি অক্সিডেন্ট কোনটি? আচ্ছা, এই উত্তরটা আপনারা দেন ভিডিওটা পজ করে। এটা হবে বিএইচটি। আচ্ছা, পরবর্তী স্লাইডে খাদ্য সংরক্ষণে ব্যবহৃত অ্যান্টিঅক্সিডেন্ট কোনটি? আগের স্লাইডে একই প্রশ্ন আবার রিপিট হয়েছে, বিএইচটি। আচ্ছা, কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট কোনটি? প্রোপাইল গ্যালেট। আচ্ছা, বিএইচ এর পুনরূপ কি? বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসল। তেল ও চর্বিযুক্ত খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয় কোনটি? এটা হবে বিএইচএ। সবই মুখস্থ কোয়েশ্চেন, এই জন্য আমি বলছি যে স্লাইডটা যে ভালো করে পড়ে আসবে, দরকার হয় এমসিকিউ সলভ করার আগে আপনারা একবার স্লাইডটা পড়ে আসতে পারেন, কিন্তু স্লাইডটা ভালোভাবে মুখস্থ করে তারপরে আপনারা এই অধ্যায়টার উত্তর মানে এই এমসিকিউ ক্লাস বাকি পার্টটা করতে আইসেন। আচ্ছা, সবজি সংরক্ষণের জন্য কোনটিতে সবজিকে ডুবিয়ে রাখা হয়? চিনির দ্রবণ না চিনির দ্রবণে রাখা হয় না লবণের দ্রবণে? আচ্ছা, আম কৌটোজাতকরণে কোন যৌগটি ব্যবহৃত হয়? এটা আমার স্লাইডে ছিল, এই যে সাইট্রিক অ্যাসিড। আচ্ছা, নিম্নের কোনটি আম ও কাঁঠাল কৌটোজাতকরণে ব্যবহার হয়? উত্তর একই হবে, সাইট্রিক অ্যাসিড। আচ্ছা, জুস সংরক্ষণে কোনটি ব্যবহার হয়? এটা হবে সোডিয়াম বেনজয়েট। জুস আর কোমল পানীয় সম্ভবত ওই দুইটাই এটা ছিল, এটাই হবে উত্তর, এইটাই, বাট তোমার মনে নেই পুরোপুরি। আচ্ছা, মাছ মাংস সংরক্ষণে ব্যবহৃত প্রিজারভেটিভস কোনটি? এই সোডিয়াম নাইট্রাইট। আচ্ছা, দুধ হচ্ছে নিচের কোনটি? ইমালশন। ইমালশন না, ইমালশন নাকি সল, আমার মনে নাই শিওর, এটা আপনারা একটু মিলাই নিন আপডেট বইয়ের। এটা আপনারা জাস্ট কমেন্ট করে জানাইন। মনে নাই, এইটা আপনারা কমেন্ট করে জানায়েন। আচ্ছা, নিজের কোন প্রাণীর দুধে শক্তি বা ক্যালারি বেশি থাকে? মহিষের।
আচ্ছা, দুধের প্রোটিন কোনটি? দুধের প্রোটিন হবে ক্যাসিন। দুধের প্রোটিন ক্যাসিন। আচ্ছা, মানবদেহের প্রোটিনের চাহিদা মেটায় কোনটি? মাছ। এটা সহজ প্রশ্ন। আচ্ছা, দুধে কোন আয়ন দুধের নিচে কোন আয়নসমূহের সেটটি অধিক পরিমাণে থাকে? ক্যালসিয়াম 2+, ক্লোরিন, পটাশিয়াম। এইটা 20-এর এইটা। আচ্ছা, 21, নিচের কোন প্রাণীর দুধে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে? মহিষ। আগের উত্তরটাই ছিল না, ভেড়ি না মহিষ, এটা শিওর না, এটা আপনারা দেখে নেবেন, আমার শিওর জানা নেই। আচ্ছা, মানে আমি নিজেও কয়েকটা এমসিকিউ কনফিউশনে, প্রচুর মুখস্থ তো ওই জন্য। আচ্ছা, 22 নাম্বারটা দেখি। 22-এ কোন প্রাণীর দুধের চর্বির পরিমাণ সবচেয়ে বেশি? এটা মহিষ হবে। আচ্ছা, নিচের কোন প্রাণীর দুধে ল্যাকটোজ বা চিনির পরিমাণ সবচেয়ে বেশি থাকে? এটা হবে মানুষের। ওই যে আমরা একটা চার্ট দিয়ে দিয়েছিলাম, ওই চার্টে আছে আগের স্লাইডগুলো, এই জন্য স্লাইডটা ভালোভাবে পড়ে আসতে হবে। আচ্ছা, দুধে কোন ডাইস্যাকারাইড থাকে? ল্যাকটোজ। আচ্ছা, সংগৃহীত দুধের পিএইচ নিয়ন্ত্রণে কোনটি মেশানো হয়? NaHCO3। আর কয়েকটা হয়তো আমার স্লাইডে নেই, সেগুলো একটু কষ্ট করে মুখস্থ করে নেবেন, তাছাড়া সব তো আর স্লাইডে দিতে গেলে প্রায় অনেক পেজ হয়ে যায়, ওই জন্যই তো কুমায় যতটুক একেবারে না হইলে নয়, আমি জাস্ট ততটুক দিছি। 26 নাম্বারটা দেখি। তরল দুধ সংরক্ষণে কোন পদ্ধতি অবলম্বন করা হয়? পাস্তুরাইজিং। এটা আমার স্লাইডে ছিল না, মুখস্থ করে নিন। আচ্ছা, 27 নাম্বার। সাসপেনশনের উদাহরণ কোনটি? রক্ত। এটা তো আমরা পড়ছি। আচ্ছা, পানিতে ময়দার মিশ্রণকে কি বলে? ওই যে আমি আরো উদাহরণ দিয়ে বলছিলাম, এটার হবে হলো 4 নাম্বার, সাসপেনশন। আচ্ছা, পেপটাইজেশন পদ্ধতিতে তৈরি করা যায় কোনটি? এটা হবে কলয়েড। সবচেয়ে কার্যকর কোয়াগুলেশন নিচের কোনটি? এটা হবে Fe2SO4 তার হোল 3। আচ্ছা, অন্ত্রের ইমাজিং কাজে ব্যবহৃত BaSO4 মিশ্রণ নিচের কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? এটা হবে সাসপেনশন। সবই মুখস্থ, আমার নিজেরও তো ভুল হয়ে যায়, আপনারা একটু ট্রাই করবেন মনে রাখা। আচ্ছা, দুধ থেকে ছানা পাওয়ার প্রক্রিয়াকে কি বলে? দুধ থেকে ছানা পাওয়ার প্রক্রিয়া হলে কোয়াগুলেশন। আচ্ছা, মাখনকে পানিমুক্ত করা হয় কোন পদ্ধতিতে? এটা হলো মাখনকে চাপ দিয়ে দলিত করে। এটা তো স্বাভাবিক, সবার পারার কথা। আচ্ছা, ট্যালকম পাউডারের মূল উপাদান কি? এটা আমি দেখাইছিলাম এন্ড বলছিলাম যে এটা ইম্পর্টেন্ট আছে, এটা হবে ট্যালক। আচ্ছা, ট্যালকম পাউডারের প্রধান উপাদান কি? আগেরটা ছিল, এটাও একই কোশ্চেন আর কি। এটা এসে কুমিল্লা বোর্ড 17-তে, আর এটা এসে চট্টগ্রাম বোর্ড 17-তে। আচ্ছা, পরের স্লাইডে যাওয়া যাক। ট্যালকম পাউডার প্রস্তুতির মূল উপাদান, এটাও আমার স্লাইডে ছিল। মোট কথা স্লাইডে থেকে চলে আসে, তাও কয়েকটা তো মিসিং যাইতেই পারে। এখন স্লাইডে তো আর সম্পূর্ণ বই তুলে দেয়নি, জাস্ট যতটুকু ইম্পর্টেন্ট সেইগুলো একটু মানে দেওয়া আছে। আচ্ছা, 37 নাম্বার দেখি। কোনটি ট্যালকের সংযুক্তি? 37-এর 1। না না না, মিস্টেক, একই প্রশ্ন, তাহলে উত্তর দুইটা কেমনে হয়? 37-এর 2। আচ্ছা, 38, বেবি পাউডারে অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে বোরিক অ্যাসিড। এটাও তো আমরা দেখছি। আচ্ছা, ভ্যানিশিং ক্রিমের প্রধান উপাদান, এটা সম্ভবত আমার স্লাইডে ছিল কিনা আমার মনে নেই, এটা হবে 3 নাম্বার, গ্লিসারিন মনোস্টিয়ারেট ছিল সম্ভবত। আচ্ছা, 40 নাম্বার। কোল্ড ক্রিমের লুব্রিকেটিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয় তরল, প্যারাফিন। আচ্ছা, এটা গ্লিসারিন মনোস্টিয়ারেট, আর এটা হলো তরল প্যারাফিন। আচ্ছা, লিপস্টিকের মূল উপাদান, এটা একটু আগে পড়াইছে, এটা আপনারা কমেন্টে একটু উত্তর দিয়েন। আচ্ছা, 42 নাম্বার।
নিচের কোনটি ময়শ্চারাইজার রূপে ব্যবহৃত হয়? এটা হবে গ্লিসারল। এটা আপনারা কমেন্ট করেন। এটা আপনারা কমেন্টে উত্তর দিয়ে টয়লেট ক্লিনারের প্রধান উপাদান কোনটি? আচ্ছা, এটা আপনারা এটাও সেম কমেন্টে উত্তর দিয়েন। আচ্ছা, 44 নম্বরটা আমরা দেখি। টয়লেট ক্লিনারের মূল উপাদান কোনটি? Na2CO3। একই তো, জাস্ট এটাই সংকেত আর ওইটাই বাংলা দেয়া। আচ্ছা, গ্লাস ক্লিনারের প্রধান ক্লিনিক এমসিকিউ আর কয়টা আছে? এই তো প্রায় শেষ। আচ্ছা, গ্লাস ক্লিনারের প্রধান ক্লিনিং উপাদান কোনটি? ডিটারজেন্ট না, কস্টিক সোডা না, অ্যামোনিয়া দ্রবণ। এইটাই ঠিক আছে। আচ্ছা, কোনটি গ্লাস ক্লিনারের প্রধান উপাদান? এটা হবে অ্যাকোয়া অ্যামোনিয়া। এটা সম্ভবত স্লাইডে ছিল না। আচ্ছা, গ্লাস ক্লিনারের মূল উপাদান কোনটি? অ্যামোনিয়া দ্রবণ। একই প্রশ্নই রিপিট হয়। এটা এসে যশোর বোর্ড 16, দিনাজপুর বোর্ড 15, আর এটা এসে আবার চট্টগ্রাম বোর্ড 17। একই টাইপের প্রশ্ন আর কি রিপিট হয়। তাও যদিও এবার প্রশ্নের প্যাটার্ন পাল্টাচ্ছে, প্রশ্ন পাল্টাইতে পারে, তাও কম বেশি একই টাইপের প্রশ্নই তো হয়। এইগুলো পড়ে গেলে আশা করা যায় যে পাওয়া যাইতে পারে। আর যারা যে না আমার এইখান থেকেও আর টপার টাইপের যারা, তারা পুরো বইটা একবার পড়ে নিয়ে এমসিকিউ গুলো দেখেন। আচ্ছা, 48-এর 1। আচ্ছা, 49টা আপনারা উত্তর দিয়েন। এইটাও কমেন্ট। CM এন সব যদি আমি সলভ করাই দিই তাহলে আপনারা করবেন কি? কয়েকটা কমেন্টে উত্তর দিন। আচ্ছা, গাজন প্রক্রিয়ায় কোন পরিবর্তন সম্পন্ন হয়? এটা আমরা একেবারে প্রথম স্লাইডে দেখছিলাম। আশা করি সবার মনে আছে, গ্লুকোজ থেকে ইথানল। এই যে গ্লুকোজ থেকে ইথানল, এটাই গাজন প্রক্রিয়া। একটু মার্কিং করে দেই। আচ্ছা, এটা আপনারা উত্তর দিয়েন। এটা আমি একটু আগেই দেখাইছি। আচ্ছা, ভিনেগার তৈরিতে কোনটি জলীয় দ্রবণ ব্যবহার হয়? এটা হবে ভিনাইল অ্যাসিটেট। মল্ট ভিনেগার প্রস্তুতে সুক্রোজের আদ্য বিশ্লেষণে কোন এনজাইম ব্যবহার হয়? আমি একটু আগে যখন আগের স্লাইডে গেছি, জানি না ওই স্লাইডটা কে কে খেয়াল করে দেখছেন। এটা হলো ইনভার্টেজ। এই যে আমি বলছিলাম না যে এটা এমসিকিউতে আসে, এই বিষয়টা এমসিকিউতে আসে। এই যে যাই হোক, আর ফরমালিনে কি পরিমাণ মিথানল থাকে? এটা আমি একটু আগেই পড়াইছি, 40%। আচ্ছা, যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।